হ্যালো, কেউ যদি অনলাইন থেকে থাকো, সবাইকে আমার ভালোবাসা, সংগ্রামী অভিনন্দন। যদি এখন এই মুহূর্তে কেউ অনলাইন থেকে থাকো, একবার যদি আমাকে কমেন্ট করে জানাতে যে আমার কথা শোনা যাচ্ছে কি না। হ্যালো, যারা যারা অনলাইন হচ্ছে, একবার যদি কমেন্ট করতে যে হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে। এখন আমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল, আমার সায়নদীপ, আমার কথা শোনা যাচ্ছে কমরেড? লাল সালাম। আমার মনে পড়ে গেল আমাদের এক কমরেড রয়েছেন, আমাদের এক কমরেড রয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেকে বলে দিয়েছে শোনা যাচ্ছে। তো আমার এক কমরেড রয়েছেন বর্ধমানের, বর্ধমানের কমরেড, খুব ভালো ছবি আঁকেন, খুব ভালো পোস্টার বানায়। তো আমায় কালকে জিজ্ঞেস করলো যে দীপশিতাদি তোমার কোনো লাইভ আছে কিনা, এরপরে কবে কবে আছে। তো আমি বললাম যে হ্যাঁ, আজ থেকে মোটামুটি 10-11 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনই কোথাও না কোথাও লাইভ রয়েছে। তো বললো আচ্ছা, আসলে আমরা প্রতিদিন সন্ধেবেলা ফেসবুকে অনলাইন হয়েই তোমার গলায় আমার গলা শোনা যাচ্ছে, এই ডায়লগটা শুনতে শুনতে আমরা এতটা অভ্যস্ত হয়ে গেছি, যদি কোনো তোমার লাইভ না থাকে তাহলে হয়তো আমাদের খালি খালি লাগবে। তো আমি ভাবলাম যে হয়তো আমি এই ফ্রেজটাকে বদলে অন্য কোনো ফ্রেজ রাখতে পারি, অন্য কোনো কথা বলতে পারি। বাট আমি খুব ভেবে দেখলাম আসলে এই ফ্রেজটাকে রিপ্লেস করার মতো কোনো লাইন, কোনো ডায়লগ আমি এখনো অবধি খুঁজে পাইনি। তাই আপনাদের সবাইকে থ্যাংক ইউ অমৃতেন্দু। আচ্ছা, তাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হুগলি জেলা কমিটি পশ্চিমবঙ্গকে আমার সংগ্রামী অভিনন্দন, আমার রেভলিউশনারি গ্রিটিংস। আমাকে আজকে আপনাদের এই অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলার জন্য, অনুরোধ করার জন্য, আহ্বান করার জন্য, ইনভাইট করার জন্য। আসলে আমি কি বলবো, আমার আমার খুব একটা মাথায় ছিল না। আমাকে যখন নবনীতা বলল যে একদিন আমাদের পেজেও তোমাকে লাইভ করতে হবে, আমি আমি ওকে বলছিলাম যে নতুন কোনো কথা তো আমাদের আসলে নেই। প্রতিদিন আমরা বিভিন্ন জায়গায় লাইভ করছি। আমাদের সমস্ত যারা লিডারশিপ রয়েছে, নেতৃত্বরা রয়েছে, তারা বিভিন্ন পেজ থেকে লাইভ হচ্ছেন। আমি প্রতিদিন প্রায় সৃজনের, প্রতিকুরের, আজকে ময়ূকদার ছিল, ময়ূকদার এখনও সম্ভবত একটা জায়গায় রয়েছে। তো আমরা সবাই যারা আমরা ভারতের ছাত্র ফেডারেশনের নেতা, ছাত্র ফেডারেশনের কর্মী, আমরা সবাই আমাদের মতো করে আমাদের কথা বলার চেষ্টা করছি, এবং কথাগুলো একরকম। আমাদের যে কথাগুলো, সেই কথাগুলো তো কারোর ব্যক্তিগত কথা নয়, সেগুলো সংগঠনের কথা। এই এত বছরের, বিগত 50 বছরের যে লড়াই, যে সংগ্রাম, যে আত্মত্যাগ, এই যে দিন বদলের স্বপ্ন দেখা, সেই স্বপ্নগুলোকে একসাথে করে আমাদের কথা বলা, সেই স্বপ্নগুলোর কথা আমরা সবাই বলছি। তো সেই জন্য আমি খুব কনফিডেন্ট ছিলাম না যে আমি আমি নতুন করে কি কথা আজকে বলবো। কিন্তু আমাকে নবনীতা মনে করালো যে আজকে মার্কসের জন্মদিন, আর তাই হয়তো আমাদের বাদবাকি দিন আমরা যে কটা কথাগুলো বলি, যে কথাগুলো খুব সাধারণ, যে কথাগুলো স্বাভাবিক, সেই কথাগুলো ছাড়াও আমাদের আরও কিছু কথা বলার রয়েছে, মার্কসকে নিয়ে বলা রয়েছে। মার্কসের ঐতিহ্য, মার্কসের ইতিহাস, মার্কস আমাদের যা শিখিয়েছেন, আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সংগঠনের মধ্যে দিয়ে মার্কসের যে কথাগুলোকে সত্যি বলে সত্যি এই সিদ্ধান্তে উপনীত হই, সেই কথাগুলোকে নিয়ে বলার হয়তো দিন আজকে। আমি আশা করব আমার কথা যারা শুনতে পাচ্ছেন, যারা এই ফোনের ওপারে রয়েছেন, তারা সবাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, নিজের বাড়িতে রয়েছেন, এবং সেই প্রিভিলেজ থেকেই এই যে এই কঠিন সময়ের মধ্যে, যেখানে আমার ভারতবর্ষের বহু মানুষ, তাদের ঘরে খাবার নেই, তাদের মাথার ওপর ছাদ নেই, এরকম একটা সময় আমরা যারা একটুখানি ভালো রয়েছি, যারা আমরা এখনো, যারা আমরা বাড়িতে থাকতে পারছি, আমাদের বাড়িতে খাবার দাবারের অনটন অভাব এই মুহূর্তে নেই, তাদের প্রত্যেকের একটা দায়িত্ব হয়, তাদের প্রত্যেকের এই রেসপন্সিবিলিটি আমাদের থাকা উচিত যে যে মানুষগুলোর জন্য আমরা লড়াই করি, যে সাধারণ মানুষ, যে গরিব মানুষ, যে খেটে খাওয়া মানুষের জন্য আমরা লড়াই করছি, প্রতিদিন প্রতিনিয়ত লড়াই করছি, শহীদ হচ্ছি, সেই মানুষগুলোকে যেন আমরা এই সময়ের মধ্যে ভুলে না যাই। আর আমরা জানি পশ্চিমবঙ্গ জুড়ে ছাত্ররা, যুবরা রাস্তায় রয়েছে, মানুষের পাশে রয়েছে, তারা লড়াইয়ে রয়েছে, তারা লড়াই করছে। আপনাদের প্রত্যেকের লড়াইকে কুর্নিশ, আপনাদের প্রত্যেকের হার না মানা এই যে স্পিরিট, এই স্পিরিটকে কুর্নিশ। আর এই সমস্ত কিছু যার কাছ থেকে আমরা শিখলাম, এই সমস্ত কিছু, এই যে লড়াই কিভাবে করতে হয়,
কিভাবে গরিব মানুষের জন্য, কিভাবে খেটে খাওয়া মানুষের অধিকারের জন্য লড়াই করতে হয়, এই লড়াই করা আমাদের যিনি শেখালেন, সেই মার্কস সম্পর্কে আমরা যদি না জানি, সেই মার্কস সম্পর্কে আমরা যদি আজকে উপলব্ধি না করতে পারি, তার লেখাগুলো ঠিক কতটা সঠিক ছিল, তার লেখাটা ঠিক কতটা সময়োপযোগী ছিল, তাহলে হয়তো কোথাও না কোথাও আমাদের লড়াই, আমাদের পড়াশোনা এগুলোর একটু ফাঁক থেকে যাবে। আর তাই আজ মার্কসকে নিয়ে আমরা কথা বলবো, কার্ল মার্কসকে নিয়ে কথা বলবো। কার্ল মার্কস সম্পর্কে আমরা সবাই হয়তো একটু আধটু জানি। আমি তার জীবন, তিনি কিভাবে এই যে দাস ক্যাপিটাল বলুন কিংবা কমিউনিস্ট ম্যানিফেস্টো বলুন, কি করে তা লিখলেন, আমি সেই প্রেক্ষাপটে যাব না। আজকে সারাদিন ধরে বিভিন্ন আমাদের নেতারা, গণতান্ত্রিক আন্দোলনের নেতারা, তারা তাদের অনুভব দিয়ে, তাদের এক্সপিরিয়েন্স দিয়ে আমাদের সেসব কথা বলেছেন। আমি আরও একটুখানি খুব সিম্পল 4-5টা কথা বলবো, খুব সাধারণ 4-5টা কথা বলবো এবং বোঝার চেষ্টা করব যে কিভাবে আজকের দিনে দাঁড়িয়েও কার্ল মার্কস, তার শিক্ষা, তার চেতনা, তার লেখনী ঠিক কতটা প্রাসঙ্গিক। আমি আজকে সকালবেলা একটা আর্টিকেল পড়ছিলাম, জ্যাকোবিন বলে একটি ইংলিশ ম্যাগাজিন, সাধারণভাবে বামপন্থা, লেফটিজম, মার্কসিজম, অ্যান্টি রাইট উইং এই সমস্ত লেখা তারা ছাপেন। তো সেখানে মিচলে টাবুলুফিয়া, তার একটা আর্টিকেল আমি পড়ছিলাম। তিনি 8টা পয়েন্ট দেখিয়েছেন, তিনি 8টা বিষয়বস্তুকে কেন্দ্র করে তিনি দেখিয়েছেন যে কিভাবে বহু বছর, আজ থেকে প্রায় 200 বছর আগে জন্মানো, 202 বছর আজকে এবার হয়ে গেল, সেই 202 বছর সম্পূর্ণ করা কার্ল মার্কস কি করে তার লেখনীতে, তার সাহিত্যে, তার থিওরিতে আজকে আমরা যা যা আমাদের চারপাশে দেখতে পাচ্ছি সেগুলোকে প্রেডিক্ট করেছেন বা সেগুলোর আভাস দিয়ে গেছেন। তিনি প্রথমেই বলেছেন যে ক্যাপিটালিজমের কথা, যে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ কি। সেই পুঁজিবাদ বলতে আমরা যা বুঝি তা হলো যখন একটা মানুষের কাছে, যখন একটা মানুষের তার যে শ্রম, সেই শ্রমটাই একটা পণ্য হয়ে যায়। যখন একটা মানুষের যে লেবার, সেই লেবারই একটা কমোডিটি হয়ে যায়, যেখানে তাকে তার শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করতে হয়, শুধুমাত্র তার শ্রম বেচেই অর্থ উপার্জন করতে হয়, তার শ্রমটাকেই পুঁজি করে পুঁজিপতিরা মুনাফা কামায়, এইরকম একটা ব্যবস্থাকে বলা হয়েছে পুঁজিবাদ। আজকে আপনি যখন দেখছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা পরিযায়ী শ্রমিক, যারা বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন এবং তারা ডেসপারেসির সঙ্গে বলছেন তারা বাড়ি ফিরতে চান, তারা বলছেন যে তারা যে অবস্থায় রয়েছে এই অবস্থা অমানবিক, তারা বলছেন তাদের বাড়িতে খাবার নেই, তার বাড়িতে তার নিজস্ব বাড়ি নেই, বাড়ির যে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের কাছে খাবার পৌঁছানোর মতো তার সামর্থ্য নেই। তিনি এটা বলছেন কারণ তার কাছে তার শ্রম ছাড়া বিক্রির মতো আর কিছু নেই, তার কাছে তার শ্রম ছাড়া বিনিময় করার মতো, অর্থ উপার্জন করার মতো কিছু নেই। আমার ভারতবর্ষের যে খেটে খাওয়া মানুষ, যে গরিব মানুষ, যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ তারা তাদের যে শ্রম, তাদের যে প্রতিদিনের শ্রম, সেই শ্রমের ওপর নিজের জীবন জীবিকা নির্বাহ করতে নির্ভরশীল। তিনি যদি সকালবেলা গিয়ে কোনো জায়গায় তার মালিকের কাছে শ্রম বিক্রি করতে না পারেন, তাহলে তার বাড়িতে অর্থ আসবে না। যদি আমি যে পরিযায়ী শ্রমিকের কথা বলছি, তারা যে ডেসপারেট, তারা যে ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন, তারা যে যন্ত্রণার মধ্যে রয়েছেন, তারা যে আর্থিক অনটনের মধ্যে রয়েছেন, তার কারণ হচ্ছে যেখানে যেখানে তারা তাদের শ্রম বিনিয়োগ করে শ্রমের বিনিময়ে অর্থ উৎপাদন করতেন, সেই সমস্ত জায়গাগুলো বন্ধ, কলকারখানা বন্ধ, যে যান চলাচল হতো, যেখানে হয়তো তারা কাজ করতেন সেগুলো বন্ধ, যে ছোট ছোট কাজ তারা করতে পারতেন, ম্যানুয়াল লেবার করতে পারতেন, সেই জায়গাগুলো বন্ধ হয়ে আছে। সুতরাং তাদের কাছে অর্থ উপার্জন করার মতো কোনো বন্দোবস্ত এই মুহূর্তে নেই। কার্ল মার্কস যখন তিনি লিখেছেন তখনও তিনি সেই একই কথা বলেছেন। তিনি বলেছেন যে যদি আমাদের এই যে সমাজ, এই সমাজের যে অর্থনৈতিক ব্যবস্থা, পার্টিকুলারলি পুঁজিবাদ, পার্টিকুলারলি ক্যাপিটালিজম, এই ক্যাপিটালিজম দাঁড়িয়ে রয়েছে শ্রমের উপর, দাঁড়িয়ে রয়েছে শ্রমিকের শ্রম বেচার উপর। যে গরিব মানুষ, যে খেটে খাওয়া মানুষ, সে কারখানায় যাচ্ছে, নিজের শ্রমের বিনিময়ে সে উৎপাদন করছে, কিন্তু সেই উৎপাদন থেকে যে মুনাফা হচ্ছে, সেই মুনাফা তার কাছে আসছে না। মজুরি বাবদ যে অর্থ সে পাচ্ছে, সেই অর্থ তার জন্য যথেষ্ট নয়। তার মজুরি, তার শ্রমে যে পণ্য উৎপাদিত হচ্ছে, সেখান থেকে কয়েকশো গুণ মুনাফা যিনি পুঁজিপতি, যে হয়তো কারখানার মালিক, যে হয়তো জমির মালিক, যে হয়তো পুঁজির মালিক, তার পকেটে যাচ্ছে। এই ব্যবস্থাটাকে চ্যালেঞ্জ করেছিলেন কার্ল মার্কস। এই ব্যবস্থাটাকে তিনি বলেছিলেন যদি এই পুঁজিবাদী ব্যবস্থা কায়েম থাকে, তাহলে এই যে গরিব মানুষ, এই যে খেটে খাওয়া মানুষ, যা শ্রমের ওপর দাঁড়িয়ে পুঁজিপতিরা নিজের ব্যবসা করছেন, সেই শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আজকে আমরা যখন আমাদের চারপাশে কোভিড-19 পরবর্তীকালে লকডাউন দেখতে পাচ্ছি, আমরা দেখলাম
এইবারও সবচেয়ে বেশি যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হলেন সেই মানুষগুলো কিন্তু এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা। কারণ বারবার এটা আমাদের বলা হয় যে যে কারখানার যিনি মালিক, সেই মালিক তো তার কাছে কারখানা আছে, সুতরাং তার কাছে বেশি অর্থ থাকাটা স্বাভাবিক। অথচ আমরা দেখলাম এই লকডাউনের সময় কারখানার যে মালিক, কারখানার মালিকের কাছে টাকা রয়েছে, কারখানার যে মালিক তার ব্যাংকে তার যে অর্থ, সেই অর্থ সঞ্চিত রয়েছে, কিন্তু কোনো উৎপাদন হচ্ছে না। সমস্ত অর্থনীতিবিদরা, সে লেফট উইং হোক কি রাইট উইং হোক, সবাই বলছেন যে লকডাউন পরবর্তীকালে একটা ভয়ঙ্কর অর্থনৈতিক ক্রাইসিসের সামনাসামনি হব আমরা, মুখোমুখি হব আমরা। তাহলে অর্থনৈতিক ক্রাইসিস কেন? পুঁজিপতির কাছে তো পুঁজি রয়েছে, পুঁজিপতির কাছে নিজের কারখানা রয়েছে, তাহলে কি নেই এই পুরো ব্যবস্থায়, এই পুরো লকডাউনে কি নেই? তা হলো ওই শ্রমিকের শ্রম। শ্রমিকের শ্রম ছাড়া কোনো উৎপাদন অসম্ভব। যে কোনো উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা ভূমিকা পালন করে তা হলো শ্রমিক এবং তার শ্রম। এবং যখন আমরা সেই শ্রমের মজুরি কমিয়ে নিজের মুনাফা বাড়ানোর চেষ্টা করি, পুঁজিপতিরা নিজের মুনাফাকে কয়েক গুণ করার চেষ্টা করেন, তখন এই যে গরিব মানুষ, এই যে শ্রমজীবী মানুষ, এই যে খেটে খাওয়া মানুষ, তাদের ওপর এক্সপ্লয়টেশন হয়, তাদের ওপর শোষণ হয়। আর আজকে আমরা যখন দেখছি লকডাউনের সময়, করোনা পরবর্তী সময়, সেই একই ধরনের জিনিস হচ্ছে। সুতরাং কার্ল মার্কস বহু বছর আগে যা লিখে গেছেন, কার্ল মার্কস যখন বলে গেছেন যে এটা পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিক শ্রেণীর যে স্বার্থ, সেই স্বার্থ কখনোই সুরক্ষিত নয়, আজকে আবার চোখে আঙুল দিয়ে আমাদের তা দেখিয়ে দেওয়া হচ্ছে। আমরা বুঝতে পারছি যে শ্রমিকের শ্রম ছাড়া আমাদের অর্থনৈতিক ব্যবস্থা অচল। সে যতই পুঁজিপতির কাছে, সে যতই অর্থশালী বিত্তশালী ব্যক্তির কাছে অর্থ সম্পদ থাকুক না কেন, যতক্ষণ না পর্যন্ত শ্রমিকের শ্রম তাতে পৌঁছাচ্ছে, তা কোনো উৎপাদিত পণ্য তৈরি করতে পারে না। দ্বিতীয় যে তিনি বলেছেন তার আর্টিকেলে, তা হচ্ছে গ্লোবালাইজেশন। কার্ল মার্কস লিখে গেছেন যে একটা সময় ছিল যখন জাতীয় স্তরে উৎপাদন হতো। আমার দেশের মানুষকে নিয়ে, আমার দেশের সম্পদ নিয়ে আমি উৎপাদন করার চেষ্টা করতাম। সেখান থেকে যে উৎপাদিত পণ্য, সেই উৎপাদিত পণ্য আমার যে দেশ, সেই দেশের মধ্যে বিক্রি হতো। তা থেকে কিছু মানুষ মুনাফা পেতেন, তা থেকে কিছু মানুষ মজুরি পেতেন। সেই জিনিসপত্র বিক্রি করে ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী তার নিজের লভ্যাংশ নিজের ঘরে তুলতেন। কিন্তু আমরা দেখলাম ধীরে ধীরে সমাজটা বদলালো। আজকের দিনে আপনি যদি দেখেন, তাহলে ভারত হোক, আমেরিকা হোক, চীন হোক, আমরা কেউ আলাদা নই, আমরা কেউ সেক্লুটেড নই, আমরা কেউ আইসোলেটেড নই। আমাদের প্রত্যেকের যে বাজার, সেই বাজার একে অপরের সঙ্গে সংযুক্ত। আজকে যদি আমেরিকাতে মন্দা হয়, তাহলে তার প্রভাব ভারতবর্ষেও পড়ে। আজকে যদি তেলের দাম কোথাও কম হয়, আজকে যদি তেলের দাম কোথাও বেড়ে যায়, তাহলে তার প্রভাবও সমস্ত বিশ্ব জুড়ে পড়ে। আজকে যেরকম আমাদের যে কাঁচা মাল, সেই কাঁচা মাল আর লোকালি পারচেজ নয়। আজকে আমাকে যদি ভারতবর্ষে কোনো কারখানা খুলতে হয়, এবং আমাকে যদি এমন কিছুর কারখানা খুলতে হয় যার কাঁচা মাল ভারতবর্ষে উপলব্ধ নয়, আমি সেটা বাংলাদেশ থেকে, সেটা আমি চায়না থেকে, শ্রীলঙ্কা থেকে বা অন্য যে কোনো দেশ থেকে আমদানি করতে পারি। আজকে যত বড় বড় ফ্যাক্টরি যারা জামা কাপড় বানান, নাইক হোক, অ্যাডিডাস হোক, জারা হোক, সেই বড় বড় ব্র্যান্ডের নামগুলো আমরা জানি। সেই সমস্ত যে জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো, সেই সমস্ত যে জামা কাপড়, সেই জুতো বা যা তারা প্রডিউস করছেন, সেগুলো কোনো একটাও তো বাইরের দেশে তৈরি হচ্ছে না। বেশিরভাগ বলা হচ্ছে এই বিশ্বের যত ধরনের টেক্সটাইল রয়েছে, যত ধরনের জামা কাপড়ের ব্র্যান্ড রয়েছে, তার 70% যে উৎপাদন, সেই উৎপাদন বাংলাদেশে হয়। সেই উৎপাদন বাংলাদেশে হয়, তার কারণ হলো বাংলাদেশের যে লেবার, বাংলাদেশের যে শ্রমিক, সেটা খুব কম পয়সায় আপনি পেতে পারেন। সুতরাং বাংলাদেশের যে কম পয়সার শ্রমিক, সেই কম পয়সার শ্রমিককে ব্যবহার করে হয়তো চাইনার কাঁচামাল নিয়ে আমেরিকার সংস্থা হাজার হাজার কোটি কোটি টাকার মুনাফা করছেন। কার্ল মার্কস যখন তিনি কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখেছেন, তিনি এই কথাই বলে গেছেন। কমিউনিস্ট ম্যানিফেস্টোতে তিনি বলেছেন যে আমরা এমন একটা সমাজের দিকে এগোচ্ছি যেখানে ক্যাপিটালিজম, যেখানে পুঁজিবাদ শুধুমাত্র তার নিজের দেশে নয়, বরং সে তার নিজের দেশ থেকে ছড়িয়ে অন্যান্য দেশে গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করবে। সারা বিশ্বের যে বাজার, সেই বাজারের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করবে। আজকে আমরা দেখছি আমার ভারতবর্ষে, আমার বিশ্বে সেই একই ধরনের যে গ্লোবালাইজেশন, যে বিশ্বায়ন, যে এক জায়গার কাঁচামাল, এক জায়গার শ্রমিক, এক জায়গার পুঁজি, আলাদা আলাদা জায়গার কাঁচামাল, পুঁজি এবং শ্রমিক দিয়ে আমরা পণ্য উৎপাদন করছি। সেই পণ্য উৎপাদিত হয়ে তার যে বিক্রয়ের বাজার, সেই বিক্রয়ের বাজার কোনো নির্দিষ্ট দেশ বা রাজ্যের সীমায় সীমাবদ্ধ নয়। সারা বিশ্ব জুড়ে যে বাজার, সেই বাজারে ব্যবহৃত হচ্ছে, সেই বাজারে বিক্রি হচ্ছে। সুতরাং কার্ল মার্কস আজ থেকে বহু বছর আগে যে গ্লোবালাইজেশনের কথা বলে গেছেন, যে গ্লোবালাইজেশনের আভাস উনি দিয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে সেই গ্লোবালাইজেশন আমাদের চোখের সামনে। তৃতীয় যে কথাটা তিনি বলেন, তা হলো খুব গুরুত্বপূর্ণ, এবং পার্টিকুলারলি আমরা যারা ছাত্ররা
আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমরা যারা বলি যে আমরা সমাজের এগিয়ে থাকা অংশ, আমাদের জন্য ভাবার বিষয় তা হলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। কার্ল মার্কস বলেছেন আবার সেই কমিউনিস্ট ম্যানিফেস্টোতে ফেরত গিয়েই যে প্রত্যেক সময় যে বুর্জোয়া শ্রেণী, সেই বুর্জোয়া শ্রেণী নতুন নতুন ধরনের মোড অফ প্রোডাকশন করার চেষ্টা করেন, নতুন ধরনের আবিষ্কার, নতুন ইনোভেশন তৈরি করেন। সেই ইনোভেশনে নতুন প্রোডাকশন রিলেশন হয়, সেই ইনোভেশনে নতুন ধরনের প্রোডাক্ট তৈরি করে, এবং এই যে ইনোভেশন, এই যে নতুন নতুন জিনিস তৈরি করার যে প্রচেষ্টা, এটার ফল প্রোগ্রেসিভ এবং রিগ্রেসিভ দুটোই হতে পারে। এবং আমরা দেখলাম আমাদের বিশ্বে যখন পুঁজিবাদ চেষ্টা করলো, যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন আরও বেশি বেশি করে ছড়িয়ে পড়লো, আমরা দেখলাম যত আমাদের প্রাকৃতিক সম্পদ ছিল, যাকে আমরা ন্যাচারাল রিজার্ভয়ার বলি, সেগুলোকে আমরা এক্সপ্লয়েট করার চেষ্টা করলাম। আগে যেখানে আমরা শুধুমাত্র খনিজ তেল ব্যবহার করতাম, আমরা সমুদ্রে চলে গেলাম, সমুদ্রের ভিতরে খনিজ তেলের সন্ধান পেলাম, সমুদ্র থেকে খনিজ তেল আরোহণ করতে শুরু করলাম, আমরা মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার অরণ্য ধ্বংস করে দিলাম, সেখান থেকে আমরা কখনো জ্বালানি ব্যবহার করলাম, সেখান থেকে কখনো আমরা সেই মাটি ব্যবহার করলাম, কখনো সেই মাটি খুঁড়ে সেখান থেকে আমরা খনিজ উৎপাদন করলাম। আমরা দেখলাম সারা বিশ্ব জুড়ে শিল্পায়নের নামে, সারা বিশ্ব জুড়ে বিশ্বায়নের নামে একের পর এক যা প্রাকৃতিক সম্পদ ছিল সেগুলোকে আমরা তছনছ করে ফেললাম। নদী কিনে ফেললো মালিকরা, পুঁজিপতিরা এক একটা নদীর মালিক হয়ে গেল, সেই নদীর জল ব্যবহার করা হলো কখনো কারখানার জন্য, কখনো পানীয় জল উৎপাদনের জন্য, অর্থাৎ যে নদীর জল আগে সবার জন্য অ্যাভেলেবেল ছিল, যে কেউ যে নদীর জল পানীয় হিসাবে পান করতে পারত, সেই নদীর জল পুঁজিপতিটা কিনে তাকেই কয়েকশো হাজার গুণ টাকায় মানুষের কাছে বিক্রি করতে শুরু করলো। আমরা দেখলাম বারবার আমাদের সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা, যারা পরিবেশবিদরা, তারা বারবার আমাদের সতর্ক করছেন যে আমরা একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের দিকে পৌঁছাচ্ছি, আমাদের পরিবেশ একটা ভয়ঙ্কর ধ্বংসের দিকে পৌঁছাচ্ছে, আমাদের যে সুমেরু কুমেরুর যে বরফ আচ্ছাদন, সেই বরফ আচ্ছাদন কমে যাচ্ছে, এত বেশি বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এত বেশি আমাদের গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে যে সমস্ত বরফ আমাদের যে পানীয় জলের যোগান দেয়, তা গঙ্গা হোক, যমুনা হোক বা সারা বিশ্ব জুড়ে, সেই পানীয় জলের যোগান কমে যাবে। তারা বলছেন যে সমুদ্রের যে স্তর, সমুদ্রের যে জলের স্তর, সেই জলের স্তর প্রতিনিয়ত বাড়ছে, এবং যদি তা হয় তাহলে সমস্ত উপকূলবর্তী যে অঞ্চল, সেই উপকূলবর্তী অঞ্চল জলের তলায় চলে যাবে। তারা বলছে এটাকে আটকানোর একমাত্র উপায় হলো এই যে যথেচ্ছ বনাঞ্চল কেটে ফেলা, এই যে যথেচ্ছভাবে প্রাকৃতিক সম্পদকে দূষিত করে ফেলা, জলে রাসায়নিক মিশিয়ে দেওয়া, কারখানা থেকে আসা বর্জ্য পদার্থ মিশিয়ে যাওয়া, মাটিতে বর্জ্য পদার্থ মিশে যাওয়া, এই সমস্তগুলোকে রুখতে হবে। কিন্তু এই সমস্তগুলোকে রুখবে কে? এই সমস্ত কিছু শুরু করলো কারা? আজকে যখন আমরা বিশ্বের দরবারে যখন আমরা দূষণ নিয়ে কথাবার্তা শুনি, তখন আমরা দেখি এই যে পাশ্চাত্যের যে দেশগুলো, সোকল্ড এগিয়ে থাকা যে দেশগুলো, তারা বলে ভারত এবং চায়না, যেহেতু আমরা অনেক বড় জনসংখ্যার দেশ, যেহেতু আমাদের কার্বন এমিশন অনেক বেশি, সেই কারণে হয়তো আমরা যদি কার্বন এমিশন কমাই, আমরা যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না করি, তাহলে হয়তো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তারা একবারও বলেন না এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই যে শিল্পায়নের শুরুয়াত করেছিল কারা? এই যে আমার দেশ থেকে কাঁচামাল তুলে নিয়ে গিয়ে ব্রিটেনে, কখনো আমেরিকাতে, আফ্রিকার সমস্ত প্রাকৃতিক সম্পদ লুটে নিয়ে গিয়ে সমস্ত পাশ্চাত্যের দেশগুলোতে শিল্পায়নের শুরু করলো কারা বহু বছর ধরে আমাদের নদী নালা জলকে দূষিত করলো, কারা মাইলের পর মাইল গাছপালা অরণ্য কেটে ধ্বংস করলো? এই প্রশ্নগুলো তারা করেন না। যখন কার্ল মার্কস লিখেছেন যে যেভাবে বুর্জোয়ারা, যেভাবে পুঁজিপতিরা একের পর এক ইনোভেশন করছেন, যেভাবে তারা কোনো কিছুকে মাথায় না রেখে একের পর এক প্রাকৃতিক সম্পদের সঙ্গে চিনিমিনি খেলছেন, তার বিরূপ প্রভাব কী করে আমাদের পৃথিবীর ওপর, সমস্ত মানব সভ্যতার ওপর পড়তে পারে, আজকে আমরা দেখছি আমাদের চোখের সামনে। যখন একটার পর একটা আমাজনের জঙ্গলে আগুন লেগে যায়, যখন আমরা দেখতে পাই বহু স্পিসিস, বহু জীবজন্তু যা আগে আমাদের চারপাশে ঘোরাফেরা করতো, যেমন আমি যখন ছোট ছিলাম, আমার মনে আছে চড়াই পাখি একটা ওয়াজ আ ন্যাচারাল সাইট, সমস্ত জায়গায় আমরা ছোট ছোট চড়াই পাখির কিচিরমিচির দেখতে পারতাম। এই প্রজন্মের যে ছেলেমেয়েরা, তারা জানে না চড়াই পাখি কি, এবং আরও বিভিন্ন ধরনের স্পিসিস এই যে অবলুপ্ত হয়ে গেছে, জলের যে কোয়ালিটি, সে কোয়ালিটি খারাপ হয়ে গেছে, এই সমস্ত কিছু হয়েছে এই যে অনিয়ন্ত্রিত পুঁজিবাদের ওপর যে নিয়ন্ত্রণ ছাড়া তো কোনো স্টেটের নিয়ন্ত্রণ নেই, রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেই। যে সমস্ত কিছু আমরা বলতাম যে একটা যদি কারখানা বানাতে হয়, মিনিমাম কিছু প্রসিডিওর, মিনিমাম কিছু এনভায়রনমেন্টাল রুল ল লোককে মানতে হবে, এই যে সমস্ত কিছু
দেশের যে সরকার যা ফর্গ করে দিল, দেশের যে সরকার যারা বললেন যে এই সমস্ত নিয়ম বিধিগুলোকে কঠিনতম উপায় লোকের ওপর ইমপ্লিমেন্ট করলেন না, তার কারণে আজকে আমরা দেখছি ধীরে ধীরে আমাদের পৃথিবী ধ্বংসের মুখে যাচ্ছে। বহু স্পিসিস অবলুপ্ত হয়ে গেছে। বহু মানুষ আগামী দিনে, যারা গরিব মানুষ, যারা উপকূলবর্তী অঞ্চলে থাকেন, তাদের জীবন, তারা বেঁচে থাকবেন কি থাকবেন না, এই বিষয়ে প্রশ্ন হচ্ছে। আর সেই কারণে আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে কার্ল মার্কসের যে চিন্তা, কার্ল মার্কসের যে ভাবনা, সেই ভাবনা যে কতটা রেলিভেন্ট, যে কতটা সময় উপযোগী, এই নিয়ে প্রশ্ন করার কোনো অবকাশ থাকে না। তৃতীয় উনি যে কথাটা বলছেন, চতুর্থ যে কথাটা উনি বলেছেন, তা হলো ওয়ালমার্টাইজেশন। এবং আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে উনি বলছেন যে যখন বড় বড় পুঁজিপতি, যখন তারা তাদের পুঁজি বাড়াবে, ছোট পুঁজি থেকে আরো বড় বড় পুঁজি হবে, তখন যারা মিডল ক্লাস অর্থাৎ ছোট ব্যবসায়ী, যারা হয়তো একটা ছোট দোকান ছিল, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আজকেও আমরা দেখলাম যে যখন একটা সময় ছিল যখন আমাদের রোজ নামচার মধ্যে পাড়ার মুদির দোকান থেকে জিনিসপত্র কেনা এটা স্বাভাবিক ঘটনা ছিল। আমরা দেখলাম কিছু বছর পর 1990-এর কাছাকাছি এবং তারও পরবর্তীকালে এই যে বিগ বাজার, এই যে সুপার মার্কেট, এই যে মল, এই মলের কালচার, এই মলের কনসেপ্ট ভারতবর্ষে আমদানি হলো। আমরা দেখলাম আগে যে জিনিসগুলো, যে মানুষগুলো পাড়ার মুদির দোকান থেকে, আমার মনে আছে নিশ্চয়ই সেই সিনেমাটা শঙ্কর মুদি, খুব খুব ফেমাস সিনেমা, আমার মনে অনেকে আপনারা দেখেছেন। আগে যেখানে লোকজন চেষ্টা করতো পাড়ার মুদির দোকান থেকে জিনিসপত্র কেনার, প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার, আজকে তার মনে হলো সেটা মল থেকে কিনতে পারে। এক, হয়তো কিছু পয়সার সাশ্রয় হয়। দ্বিতীয়, স্ট্যাটাস বাড়ে। আমি মলে যাচ্ছি, বেশ সুন্দর এসি লাগানো একটা জায়গা, আমার কাছে গাড়ি রয়েছে, চলমান গাড়ি রয়েছে, সেই গাড়িতে আমি আমার পছন্দ মতো, আমার নিজের পছন্দ মতো জিনিসপত্র আমি সেখানে নিতে পারছি, কিনতে পারছি। এই যে মানুষগুলো আগে মুদির দোকান থেকে জিনিসপত্র কিনতো, তারা হঠাৎ করে বিগ বাজার, সুপার মার্ট, ওয়ালমার্ট, এই জাতীয় যে মল কালচারে অভ্যস্ত হলো। এই কথাও তো কার্ল মার্কস যখন তিনি তার কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখছেন তাতে বলে গেছেন, ওয়ালমার্টাইজেশনের কথা বলে গেছেন। এবং আমরা দেখলাম সেই সময়ের পরবর্তীকালে বহু মানুষ যারা ছোট ব্যবসায়ী ছিলেন, যাদের ছোট ছোট দোকান ছিল, মুদির দোকান ছিল, জিনিসপত্রের দোকান ছিল, তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলেন। অথচ দেখুন কি ইন্টারেস্টিংলি, এই করোনা ভাইরাসের এই সময় যখন আমরা দেখছি যে সমস্ত বড় বড় যে দোকান, তা মল হোক, তা সুপার মার্ট হোক, এগুলো সব যখন বন্ধ হয়ে গেল, যাদের কাছ থেকে আমরা আমাদের প্রতিদিনের জিনিসপত্র কিনতে পারলাম, যারা আমাদের এই সময়ের মধ্যেও একটু সাপোর্ট করলেন, তারা কিন্তু পাড়ার ওই ছোটো ছোটো দোকানগুলোই, পাড়ার ছোটো ছোটো দোকানগুলো খোলা রইলো, সেখান থেকে আমরা জিনিসপত্র কিনতে পারলাম, আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলোকে আমরা ঠিক করতে পারলাম। আর এইখানে দাঁড়িয়ে আজকে আমাদের প্রশ্ন, আমরা বলছি যে পুঁজিবাদ এমন একটা ব্যবস্থা, পুঁজিবাদ কাউকে ছাড়ে না। পুঁজিবাদ আপনার মনে হতে পারে যে এটা হয়তো আমাকে এফেক্ট করবে না ব্যক্তিগতভাবে, এটা হয়তো যদি আপনি একটু বড় লোক হন আপনাকে এফেক্ট করবে না, কিন্তু আমরা দেখলাম পুঁজিবাদ আসলে আপনি যদি পুঁজিপতি না হন, আপনি যদি বহু পুঁজির মালিক না হন, তাহলে পুঁজিবাদ কখনো আপনার জন্য নয়, তাহলে পুঁজিবাদ থেকে কখনো আপনি লাভবান হতে পারেন না। আর ঠিক এই এক জায়গায় সেইখানে দাঁড়িয়ে আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে ছোট দোকান, ছোট মুদির দোকান, ছোট ব্যবসায়ীরা আমাদের বেঁচে থাকার জন্য ক্রাইসিসের সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেলেন, এবং এরাই তারা ছিলেন যারা এই ওয়ালমার্ট বলুন, বিগ বাজার বলুন, বড় বড় শপিং মলের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। আমাদের তখন আবার মনে করতে হয় সেই কার্ল মার্কসের কথা, সেই দাড়িওয়ালা বুড়োর কথা, যিনি বহু বছর আগে এই সমস্ত কিছু আসার আগে যিনি এই সমস্ত কিছু প্রেডিক্ট করে গেছেন, এই সমস্ত কিছুর আভাস দিয়ে গেছেন। 6 যে কথাটা তিনি বলেন, এবং আমার মনে হয় এটাও খুব বলা জরুরি, যে আমরা অনেকে যখনই আমরা কেউ বলি যে আমরা কেউ বামপন্থায় বিশ্বাস করি অথবা আমরা সমাজতন্ত্রে বিশ্বাস করি, বারবার এটা বলা হয়, লোককে বলা হয় যে তুমি যদি বামপন্থীদের ভোট দাও, তুমি যদি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করো, তাহলে তোমার যে বাড়ি ঘর গাড়ি এই সমস্ত কিছু থাকবে না। মানে বামপন্থা বিশ্বাস করলে বা সমাজতন্ত্রে বিশ্বাস করলে নাকি মানুষের নিজের ভালো থাকার কোনো অধিকার থাকে না। কার্ল মার্কস এখানেও বলে গেছেন যে এই যে ধারণা সমাজতন্ত্রে বা একটা কমিউনিস্ট সোসাইটিতে মানুষের নিজের কিছু থাকবে না, এটা একেবারে ভ্রান্ত ধারণা। কার্ল মার্কস বলছেন যে তিনি যার বিরোধিতা করছেন, ফ্রেডরিক এঙ্গেলস এবং কার্ল মার্কস, তা প্রাইভেট প্রপার্টির। অর্থাৎ আপনি ভেবে দেখুন, এই যে আম্বানি, এই যে মুকেশ ভাই আম্বানি, তার যে বাড়ি, সেই বাড়ি 14 তলা, সেই বাড়িতে প্রায় কয়েকশো ঘর, তার গাড়ির সংখ্যা অগুন্তি, তার মেয়ের যখন বিয়ে হয়েছেন তিনি প্রায় কয়েকশো কোটি টাকা খরচা করেছেন। এখন আপনি ভেবে দেখুন ওই কয়েকশো কোটি টাকায় কতগুলো মানুষের নিজের পাকা বাড়ি হতে পারত,
কতগুলো মানুষের নিজস্ব গাড়ি হতে পারত। ওই অত কোটি টাকায় ভারতবর্ষের কত হাজার হাজার মানুষের প্রতিদিন দুবেলা দুমুঠো খেতে পাওয়া সুনিশ্চিত করা যেত। যখন আমরা সমাজতন্ত্রের কথা বলছি, যখন মার্কস সমাজতন্ত্রের কথা বলছেন, তখন তিনি বলছেন যে একটা মানুষের যে বেশি সম্পত্তি থাকা, একটা মানুষের যে অতিরিক্ত সম্পত্তি থাকা, এটা স্বাভাবিক নিয়মে হয়নি। একটা মানুষ যখন বেশি সম্পত্তি পাচ্ছেন, তার মানে তিনি কোনো মানুষ, যে মানুষের সেই সম্পত্তি থাকা দরকার ছিল, তার যে পাওনা, তার যে হক, সেই হককে তিনি বঞ্চিত করে, তাকে তার হক থেকে বঞ্চিত করে তার যে প্রাপ্য সম্পত্তি, সেই প্রাপ্য সম্পত্তিকে তিনি নিজের কুক্ষিগত করেছেন। অর্থাৎ আমরা বলতে চাইছি যে আমরা যে সমাজ ব্যবস্থার কথা বলি, আমরা যে সমাজতন্ত্রের কথা বলি, সেই সমাজতন্ত্রে প্রত্যেক মানুষ গরিব হবেন এমনটা নয়। কিন্তু আমাদের এই পুঁজিপতি ব্যবস্থায়, আমাদের এই পুঁজিবাদী ব্যবস্থায়, যেখানে একজন মানুষের কাছে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার সম্পদ, আর যেখানে হাজার হাজার মানুষের কাছে নিজের প্রতিদিনের খাওয়ার মতো সম্পদ নেই, সেই জায়গাটাকে প্রশ্ন করছি আমরা। সেই জায়গাটাকে প্রশ্ন করে গেছেন কার্ল মার্কস। একটা স্ট্যাটিস্টিক্স দিতে চাই আপনাদের, হয়তো আমি যা বলতে চাইছি ব্যাপারটা আরও বুঝতে সুবিধা হবে। আমার ভারতবর্ষের যে টোটাল 1% ধনী, যে 1% মানুষ যাদের কাছে সবচেয়ে বেশি অর্থ রয়েছে, সেই 1% মানুষ আমার ভারতবর্ষের যে টোটাল সম্পদ তার 58%-এর অধিকারী। এখন আপনি ভেবে দেখুন, এই 1% মানুষ মানে তারা কতজন? তারা 1000 জন, 1 লাখ জন। সেই 1 লাখ যদি সেই 1% মানুষ যদি 58% সম্পদের অধিকারী হন, তাহলে বাদবাকি যে 99% মানুষ, তারা বাদবাকি অংশের সম্পত্তি, তারা বাদবাকি যে সম্পত্তি, সেই সম্পত্তির মালিক। তার মানে আপনি ভেবে দেখুন যে কতটা বৈষম্যের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি। যদি আপনার মনে হয় যে সমাজতন্ত্র এমন একটা সময়, যে সময় আপনার নিজের বাড়ি থাকবে না, আপনি হয়তো ভালো থাকতে পারবেন না, আপনার নিজের গাড়ি থাকতে পারবে না, আসলে ব্যাপারটা তা নয়। সমাজতন্ত্র এমন একটা সমাজ তৈরি করবে, যে সমাজে ওই টাটা, বিড়লা, আম্বানির 14 তলা বাড়ি থাকবে না, কিন্তু আপনার এবং আপনার মতো প্রত্যেকের নিজের মাথা গোজার ঠাঁই থাকবে। আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখি, আমরা এমন একটা সমাজের স্বপ্ন কার্ল মার্কস আমাদের দেখিয়েছেন, যেখানে হয়তো কারোর নিজের প্রাইভেট জেট থাকবে না, কিন্তু প্রত্যেক মানুষের নিজের ছেলে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করার, সঠিক শিক্ষা দেবার মতো আর্থিক সঙ্গতি থাকবে। আমরা এমন একটা সমাজের কল্পনা করছি। কার্ল মার্কস এমন একটা সমাজতন্ত্রের কথা বলেছেন, যেখানে হয়তো কারুর প্রচুর এত টাকা থাকবে না যে তার নিজের বিয়েতে কোটি কোটি টাকা ব্যয় করতে পারেন, ব্রিটেন থেকে বা ইউএসএ থেকে গায়িকাদের নিয়ে এসে নিজের বিয়েতে, নিজের ছেলে মেয়েদের বিয়েতে নাচাতে পারেন। কিন্তু এইটুকু সুনিশ্চিত হবে যাতে আমার ভারতবর্ষের, আমার বিশ্বের কোনো মানুষকে অনাহারে, বিনা চিকিৎসায় আত্মহত্যা করতে বা মরতে বাধ্য না করতে হয়। এইরকম একটা সমাজের স্বপ্ন দেখিয়েছেন কার্ল মার্কস। আর আজকে যখন আমরা এই লকডাউনের সময় দেখি হাজার হাজার পরিযায়ী শ্রমিক, যাদের বাড়ি ফেরার উপায় নেই, যারা বাড়ি ফিরতে পারছেন না, যাদেরকে যখন বাড়ি ফেরানো হচ্ছে তখনও তাদের ট্রেনের টিকিট চাওয়া হচ্ছে, তাদের টেস্টিংয়ের জন্য টিকিট পয়সা দিতে বলা হচ্ছে। আর সেই একই জায়গায় আমার ভারতের যে সরকার, তিনি হসপিটালের উপর ফুল ছড়াতে পারছেন। যে ফুল উনি ছড়াতে পারছেন, আমরা বলছি আপনি যখন হেলিকপ্টার দিয়ে ফুল ছড়াচ্ছেন, সেই ফুলের বদলে যদি আপনি খাবার ছড়াতে পারতেন, যদি আপনি খাবারের ছোট ছোট প্যাকেট মানুষকে দিতে পারতেন, তাতে মানুষ অনেক বেশি উপকৃত হতো। আজকে যখন আমার ভারতবর্ষে হাজার হাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন, তখন আমার সরকার পরিকল্পনা করছে সেন্ট্রাল ভিস্তারা প্রজেক্ট, এই যে ইন্ডিয়া গেট, পার্লামেন্ট, তার আশেপাশের সমস্ত নকশা বদলে দেওয়ার, আরও সৌন্দর্যায়নের। আমরা বলছি কার্ল মার্কস আমাদের যা শিখিয়ে গেছেন, কার্ল মার্কস যে স্বপ্ন আমাদের দেখিয়ে গেছেন, যে সমাজের জন্য আমরা লড়াই করছি, সেই লড়াইয়ে যে সরকার, যে সমাজ, সেই সমাজের প্রায়োরিটি সেই দেশে থাকা, সেই সমাজে থাকা মানুষজন হবে, নাকি কিছু রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতা মন্ত্রী তারা। আর এইখানেই আমাদের মনে হয় আজকে কার্ল মার্কসের উপযোগিতা, আজকে কার্ল মার্কস এতটা রেলিভেন্ট, কারণ এত বছর পরেও তিনি যা বলে গেছেন সেগুলো সত্যি। এত বছর পরেও তিনি যে যে বিপদের আশঙ্কা দিয়েছেন, সেই বিপদ আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এত বছর পরেও যে সমাজের কল্পনা উনি আমাদের করতে বলেছিলেন, সেই সমাজটা এখনও আমাদের মনে হয় সেই সমাজের মধ্যে সেই সমস্ত কিছু পোটেনশিয়াল রয়েছে, যাতে যা দুঃখ, যন্ত্রণা, বেদনা আজকের দিনে আমরা পাই, সেই সমস্ত কিছুকে হারিয়ে দেবার মতো একটা সমাজ, সেই সমাজের কল্পনা আমাদের কার্ল মার্কস দেখিয়ে গেছেন। যে শেষ পয়েন্ট দিয়ে আমি আমার আজকের এই কথাগুলো শেষ করব, তা হলো ডিভিশন অফ লেবার। যখন কার্ল মার্কস লিখছেন তার জার্মান ইডিওলজিতে প্রোডাকশন অ্যান্ড ইন্ট্রোডাকশন, সেখানে তিনি ডিভিশন অফ লেবার নিয়ে বলেছেন। তিনি বলেছেন যে আমরা এমন একটা সমাজের কল্পনা করছি, আমরা এমন একটা সমাজতন্ত্রের কথা বলছি, যেখানে আপনি শুধুই
একজন কৃষক শুধুই একজন শ্রমিক অথবা শুধুই একজন ডাক্তার নন। আপনি হয়তো সকালবেলা একজন চাষি, দুপুরবেলা একজন ডাক্তার এবং রাত্রিবেলা আপনি হয়তো একজন ফিল্ম ক্রিটিক। এই যে ডিভিশন অফ লেবার, অর্থাৎ আপনি শুধুমাত্র একই ধরনের কিছু কাজ করতে পারেন এবং সেই কাজের বদলে সেই অনুযায়ী আপনার সেই পার্টিকুলার স্কিল অনুযায়ী আপনি কতটা আয় করতে পারেন তা নির্ধারণ হবে, তার বিরুদ্ধে কিন্তু একটা অল্টারনেটিভ, একটা বিকল্প দিয়েছিলেন কার্ল মার্কস। এবং আমি কেন বলি ভারতীয় কনটেক্সটে, ভারতের এই রাজনৈতিক কনটেক্সটে, ভারতের এই সামাজিক কনটেক্সটে ডিভিশন অফ লেবার বা ডিভিশন অফ লেবারকে ভেঙে ফেলে একটা ফ্লুইডিটি তৈরি করা খুব বেশি জরুরি। তার কারণ আমরা জানি আমার ভারতবর্ষের সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যবস্থার মধ্যে দিয়ে হাজার হাজার বছর ধরে মানুষকে শোষণ করা হয়েছে তা হচ্ছে জাতি ব্যবস্থা। জাতি ব্যবস্থার মূল আধার কিন্তু ডিভিশন অফ লেবারার বা ডিভিশন অফ লেবার। এই যে অকুপেশনাল সেগ্রিগেশন, আপনি যদি অমুক জাতের হন তাহলে আপনার কাজ করা এই, আপনি যদি তমুক জাতের হন তাহলে আপনি এই কাজ করবেন, আপনি যদি ব্রাহ্মণ হন তাহলে আপনার কাজ হলো পুজো করা, আপনি যদি শূদ্র হন তাহলে আপনার কাজ হলো ব্রাহ্মণকে সেবা করা, আপনি যদি ক্ষত্রিয় হন, আপনি যদি রাজপুত হন তাহলে আপনার কাজ হচ্ছে যুদ্ধ লড়া, আপনি যদি বৈশ্য হন তাহলে আপনার কাজ হচ্ছে ব্যবসা করা, আপনি যদি মুচি ম্যাথর হন তাহলে আপনি সারা জীবনের জন্য আপনার বাড়ির লোকজন, আপনার আগামী প্রজন্ম, তারা সবাই ওই একই কাজ করতে বাধ্য হবে। এই যে ধারণা, এই যে ডিভিশন অফ লেবার, এটাই তো আমাদের যে জাতি ব্যবস্থার প্রাথমিক ধারণা। আমাদের জাতি ব্যবস্থায় প্রাথমিকভাবে কিছু মানুষকে বলাই হয় কি দৈহিক কাজ করা আপনার কাজ, অর্থাৎ আপনি যদি নিচু জাতের হন তাহলে জাত অনুযায়ী আপনি কখনো কৃষক হবেন, আপনি কখনো নাপিত হবেন, আপনি কখনো মুচি হবেন, ম্যাথর হবেন, কখনো ডোম হবেন, এবং আপনার এই যে কাজ, এই কাজ বংশ পরম্পরায় চলতে থাকবে। অর্থাৎ আপনি যদি মুচি হন আপনার ছেলেও মুচি হবে, আপনি যদি ডোম হন আপনার ছেলেও ডোম হবে, আপনি যদি ব্রাহ্মণ হন তাহলে আপনার ছেলেও ব্রাহ্মণ হবে। এই যে অকুপেশনাল সেগ্রিগেশন, এই যে কাস্ট সেগ্রিগেশন, যার দরুন বহু বছর ধরে এই ভারতের যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে নির্যাতিত করা হয়েছে, তাদেরকে শোষিত করা হয়েছে। কৃষক তার নিজের শ্রম দিয়ে ফসল ফলিয়েছেন, অথচ সেই ফসলের যে মালিকানা, সেই মালিকানা সে পায়নি। শ্রমিক তার নিজের শ্রম দিয়ে সে উৎপাদন করেছে, অথচ সেই উৎপাদনের ওপর যে মালিকানা, সেই উৎপাদিত পণ্যের ওপর যে মালিকানা, সেই মালিকানা সে পায়নি। কার্ল মার্কস বলেছেন দ্য থিওরি অফ এলিনিয়েশন। এবং আমরা যারা এই প্রজন্মের ছেলেমেয়েরা আমরা তো এটা খুব বুঝি। আমরা আজকাল বলি না যে 10টা 5টার চাকরি আমরা করব না, আমরা নিজের প্যাশন ফলো করব। নিজের প্যাশন ফলো করা মানে কি? অর্থাৎ আমি এমন কিছু জিনিসের মধ্যে নিজের শ্রম দেব, আমি এমন কিছু উৎপাদন করব যাতে আমার সেই উৎপাদিত জিনিস আমার নিজের মনে হয়। অর্থাৎ আমি ধরুন আমার গান গাইতে ভালো লাগে, আমি গান লিখি। এই যে গান লেখার জন্য আমি যে শ্রম দিচ্ছি এবং তারপরে যে গান তৈরি করছি, গানটা তো আমার, সেই গানের সঙ্গে আমার ব্যক্তিগত, আমার মানসিক, আমার শারীরিক সংযোগ রয়েছে। এই আমি যখন কোনো আইটি সেক্টরে যাচ্ছি, সেখানে 10টা 5টা কাজ করছি, বসের বকুনি শুনছি, কম্পিউটার চালাচ্ছি, একটার পর একটা রিপোর্ট বানাচ্ছি, যা উৎপাদিত দ্রব্য, সেই উৎপাদিত দ্রব্যে আমার কোনো মালিকানা নেই। সেই উৎপাদিত দ্রব্যের সঙ্গে আমার ব্যক্তিগত, আমার মানসিক, আমার শারীরিক কোনো সংযোগ নেই। আর সেখান থেকেই থিওরি অফ এলিনিয়েশন তৈরি হয়। কার্ল মার্কস বলছেন যে এই পুঁজিবাদী সময়ে শ্রমিকরা যা তৈরি করেন, সেই তৈরি করার মধ্যে তাদের কোনো সত্তা থাকে না। সেই তৈরি করা জিনিসকে না তারা ভোগ করতে পারেন, না সেই তৈরি করার সঙ্গে তাদের মানসিক আত্মিক যোগ থাকে। যারা আর্টিজান হতেন, যারা হয়তো শিল্পী হন, যারা কাঠ কেটে মূর্তি বানাতেন, যারা কাঠ কেটে আসবাব বানান, তা বিক্রি করেন, তারা যখন বানান তারা নিজের জন্য বানাতে পারেন। তারা যখন বিক্রি করছেন, তারা নিজের যে তৈরি জিনিস, সেই জিনিস বিক্রি করছেন, ওই উৎপাদনের সঙ্গে তার ব্যক্তিগত সংযোগ রয়েছে। কিন্তু সেই মানুষটাই যখন তার কাজ হারিয়ে কোনো কারখানার শ্রমিক হন, তিনি হয়তো জুট মিলে গিয়ে কাজ করেন, তখন যা জিনিস তিনি তৈরি করছেন তার সঙ্গে তার কোনো আত্মিক যোগ থাকে না। আর এইখানে দাঁড়িয়ে আমরা, এই প্রজন্মের ছেলেমেয়েরা, আমরা যারা মনে করি আমাদের নিজেদের প্যাশন ফলো করা উচিত, আমরা ফটোগ্রাফার হই, আমাদের ফটোগ্রাফারের প্যাশন ফলো করা উচিত, ডান্সার হলে ডান্সারের প্যাশন, মিউজিশিয়ান হলে মিউজিশিয়ানের প্যাশন। এই যে প্যাশন, এই যে কাজের সঙ্গে, উৎপাদনের সঙ্গে শ্রমের যে সম্পর্ক, সেই শ্রমের সম্পর্কের মর্যাদার কথা কিন্তু কার্ল মার্কস বলে গেছেন, কার্ল মার্কস লিখে গেছেন। সুতরাং আমরা যারা এই প্রজন্মের ছেলেমেয়েরা, আমরা যারা নিজেদের প্যাশন ফলো করতে চাই, আমাদের কিন্তু ওই ব্যাক টু দ্য মার্কসের কথায় ফিরে যাওয়াটা জরুরি। আর যে কথা আমি বলছিলাম, এই যে জাতি ব্যবস্থা, এই জাতি ব্যবস্থার কারণে আমার দেশের আজকে যে গরিব মানুষ গরিব হয়েছেন, তার কারণ বহু বছর পর্যন্ত যে কৃষক, যে শ্রমিক খেতে কাজ করতেন, তাদের জমির মালিকানার অধিকার ছিল না।
এখন সমস্ত জমি, বেশিরভাগ জমি কিছু কুক্ষিগত মানুষের হাতে ছিল। অর্থাৎ আমি সারা দিন আমার শ্রম একটা খেতে দিচ্ছি, কিন্তু সেই ক্ষেত থেকে যে উৎপাদিত পণ্য, সেই পণ্য আমার কাছে আসছে না। জমির যে মালিক, সেই মালিক যে অতিরিক্ত উৎপাদন, সেই অতিরিক্ত উৎপাদন বিক্রি করে সে মুনাফা কামাচ্ছে, সে বড়লোক থেকে আরও বড়লোক হচ্ছে, আর যে খেটে খাওয়া মানুষ সে গরিব থেকে আরও গরিব হচ্ছে। ভারতবর্ষের মানুষ গরিব এই কারণে নয় কারণ ভারতবর্ষের যে গরিব মানুষ তারা পরিশ্রম করেন না। ভারতবর্ষের মানুষ গরিব কারণ তাদের শ্রমের যে দাম, যে সঠিক দাম, সেই সঠিক দাম তারা পান না। আর ঠিক এইখানে দাঁড়িয়ে কার্ল মার্ক্সের যৌক্তিকতা, আর এইখানে দাঁড়িয়ে কার্ল মার্ক্সের প্রয়োজনীয়তা। কার্ল মার্ক্স শ্রমকে সম্মান দিতে বলেছিলেন, প্রত্যেক মানুষের শ্রম অনুযায়ী তার উৎপাদনের কথা বলেছিলেন, প্রত্যেক মানুষের মাথা উঁচু করে বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকারের স্বপ্ন দেখিয়েছিল কার্ল মার্ক্স, সেই অধিকারের স্বপ্ন দেখিয়েছিল কার্ল মার্ক্সের থিওরি। আর এইখানে দাঁড়িয়ে আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশন করি, আমরা বিশ্বাস করি এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য যে আজকের দিনে দাঁড়িয়ে যখন সমস্ত দেশ একসাথে করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে, অনাহারের সঙ্গে লড়ছে, মানুষ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে লড়ছে, আমরা মানুষের সঙ্গে রয়েছি। আমরা মার্ক্সের দেখানো স্বপ্নকে নিয়ে মানুষের সঙ্গে রয়েছি। প্রত্যেক খেটে খাওয়া মানুষের অধিকারের যে প্রাপ্য অধিকার, সেই প্রাপ্য অধিকার পৌঁছে দেওয়ার জন্য সঙ্গে রয়েছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনারা করতে পারেন। আমি চেষ্টা করব আমার মতো করে যতটা আমি পারি, যতটা আমি জানি, সেই অনুযায়ী আপনাদের জবাব দেওয়ার। কিন্তু যে কথাটা বলে আমি আজকের কথা শেষ করব তা হলো, এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমরা কখনোই আমাদের রাজনীতিকে ভুলব না। বহু মানুষ বলছেন যে সময়টা রাজনীতি করার নয়, একেবারেই আমরা একদমই রাজনীতি করছি না। আমার ভারতের ছাত্র ফেডারেশনের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, কমরেডরা, সারা ভারত জুড়ে যারা খেটে খাওয়া মানুষ, যে মানুষরা আটকে রয়েছেন, যে শ্রমিক মানুষ, তাদের পাশে রয়েছেন। কোথাও কমিউনিটি কিচেন বানিয়েছেন, কোথাও বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন, কোথাও বাড়িতে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিয়েছেন। তারা মানুষের সঙ্গে রয়েছেন। যেখানে বিভিন্ন জায়গায়, যেখানে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার পৌঁছাতে পারেনি, যেখানে কেন্দ্রের, রাজ্যের সরকারের নেতা মন্ত্রীরা, ছুটকো নেতারা চাল চুরি করতে গিয়ে ধরা পড়ছেন, সেখানে দাঁড়িয়ে আমাদের কমরেডরা মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নিজের গ্যাটের পয়সা দিয়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করছেন। তারা জাত দেখছেন না, ধর্ম দেখছেন না, রাজনীতির রং দেখছেন না, এবং আমাদের খুব গর্ব হয় দেখে যে সংগঠনের জন্য এত হাজার হাজার মানুষ নিজের জীবনকে আত্মত্যাগ করেছেন, যে সংগঠনের লাল তারাটা স্বপন, সুদীপ্ত, সৈফুদ্দিন, অভিমন্যুদের রক্তে লাল হয়েছে, সেই পতাকাটা সঠিক ছাত্রছাত্রীদের, সঠিক মানুষের কাঁধে রয়েছে। যে ছাত্রছাত্রীরা, যে ভারতের ছাত্র ফেডারেশনের কমরেডরা এই কঠিন সময়ে দাঁড়িয়ে নিজের দায়িত্ব ভোলেননি, নিজের কর্তব্য ভোলেননি, তারা মানুষের সাথে রয়েছেন, মানুষের পাশে রয়েছেন। আপনাদের প্রত্যেককে অনেক অনেক লাল সালাম, অনেক অনেক সংগ্রামী অভিনন্দন। আপনারা এই কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে যা করে দেখালেন, যেভাবে মানুষের পাশে রইলেন, মানুষ তা ভুলবে না, ইতিহাস আপনাদের ভুলবে না। আপনারা এইভাবেই মানুষের সঙ্গে থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারি, না হলে আজকে আমাদের যে এই আলাপচারিতা, এই যে আমাদের কথা, সেই আমাদের কথা আমরা এখানেই শেষ করব। লাল সালাম, অনেক কমরেড লাল সালাম বলেছেন, আমি প্রত্যেকের নাম আলাদা করে নিতে পারছি না। লাল সালাম কমরেডস। আমার মনে হয় বিশেষ কোনো প্রশ্ন নেই। আহমেদ চৌধুরী, থ্যাংক ইউ। লাল সালাম কমরেড, লাল সালাম। আচ্ছা, আমার মনে কোনো প্রশ্ন নেই। শাহাবুদ্দিন বলেছে একটা গান গেয়ে শেষ করার জন্য। আমি আজকের দিনে গান গাইতে হবে একদমই প্রিপেয়ার ছিলাম না। কোন গান করা যায়? আচ্ছা, আমি এই গানটা আগেও গেয়েছি, তবু এই গানটা আমার খুব পছন্দের গান, এবং মার্ক্সের দিনে আমার মনে হয় এই গানটা গাওয়াটা জরুরি। গানটা অনেকে জানেন, জীবনের জন্য, ভালোবাসার জন্য। আমি গাইবো, আপনারাও আমার উপারে যারা রয়েছেন তারাও গাইতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমি উইশাল ওভার দিয়ে শেষ করব, কারণ কিছুদিন আগে পিট সিগারের জন্মদিন গেছেন, এবং আমরা যারা রাজনীতি করি, পার্টিকুলারলি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকি, আমাদের সবার জন্য পিট সিগার একটা অনুপ্রেরণার নাম।
তো আমি প্রথমে জীবনের জন্য 2 লাইন গেয়ে উই শ্যাল ওভারকাম দিয়ে আজকে আমাদের যে আলাপচারিতা, আমাদের যে কথা, সেই কথা শেষ করব। জীবনের জন্যে, ভালোবাসার জন্যে আমাদের গান গাওয়া, সূর্যমুখী মানুষের সূর্য সন্ধানে, সূর্য অভিযানে যাওয়া। জীবনের জন্যে, ভালোবাসার জন্যে আমাদের গান গাওয়া, সূর্যমুখী মানুষের সূর্য সন্ধানে, সূর্য অভিযানে যাওয়া। ওই দেখো সহযোদ্ধারা চলেছে চলেছে, পিছনের সাথীকে সামনে টেনে নাও টেনে নাও। দুয়ার বন্ধ করে যারা কাঁদছে কাঁদছে, তাদের একবার ডেকে নাও। শস্যের শিল্পীরা ওই খামারে, ও হো হো আগুন জ্বালা শ্রমিক বয়লারে, ওদের হাতে কিংসুক নিশান, ও হো হো বাজে রণভেরি রুদ্র বিষান। ভাঙা গড়া ছন্দে নব সৃষ্টির আনন্দে পাবো শ্রেণীহীর জীবনের সংগ্রাম। জীবনের জন্যে, ভালোবাসার জন্যে আমাদের গান গাওয়া, সূর্যমুখী মানুষের সূর্য সন্ধানে, সূর্য অভিযানে যাওয়া। আপনারা সবাই ভালো থাকবেন, এইভাবেই সূর্যের অভিযানে এগিয়ে যাবেন, সূর্যমুখী মানুষদের নিয়ে একটা ভালো সমাজের জন্য, একটা এমন সমাজের জন্য যেখানে কোনো মানুষ না খেতে পেয়ে মরে না, যেখানে সব মানুষের খাবার, সব মানুষের বস্ত্র, সব মানুষের বাসস্থানের অধিকার আমরা সুনিশ্চিত করতে পেরেছি। এরকম একটা সমাজের লক্ষ্যে আমরা এগিয়ে যাব। উই শ্যাল ওভারকাম দিয়ে শেষ করব। আমরা সবাই যেখানে আছি নিজের মতো করে গলা মেলাবো। কঠিন সময়ে লড়াই করার স্বপ্ন নিয়ে, কঠিন সময়ে হার না মানার জেদ নিয়ে, একে অপরের হাতে হাত রেখে আমরা লড়াই করব, এই আশা, এই বিশ্বাস আমার সবার প্রতি আর রয়েছে। উই শ্যাল ওভারকাম সামডে। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओहो मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। शुक्रिया। इनकलाब जिंदाबाद, कॉमरेड मार्क्स जिंदाबाद, SFI जिंदाबाद।